আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 12 এবং পৃষ্ঠা হচ্ছে 141 এবং বিষয় হচ্ছে শতাব্দী ও সময়। অর্থাৎ আমরা আজকে শতাব্দী এবং সময় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আমরা শতাব্দী ও সময় সম্পর্কে আলোচনা করে নিই। আমাদের শতাব্দী অর্থাৎ আমরা এখন যে 2025 সাল, 2025 সালটা হচ্ছে একবিংশ শতাব্দী। আর এটা কীভাবে একবিংশ শতাব্দী হয়েছে, নামকরণগুলো কীভাবে হয়েছে, চলো আমরা পর্যায়ক্রমে জেনে নিই। আমরা 1 থেকে 100 পর্যন্ত যে সাল আছে, 1 থেকে 100 পর্যন্ত যে সাল আছে, এই সালটাকে বলা হয় প্রথম শতাব্দী। এটার নাম হচ্ছে প্রথম শতাব্দী। তাহলে আমরা জানলাম 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে প্রথম শতাব্দী এবং 101 থেকে 200 সাল এটাকে বলা হয় দ্বিতীয় শতাব্দী। দ্বিতীয় শতাব্দী। তাহলে 101 থেকে 200 হলে দ্বিতীয় শতাব্দী এবং 201 থেকে 300 যে সাল আছে সেটা হচ্ছে তৃতীয় শতাব্দী। তৃতীয় শতাব্দী এবং 301 থেকে যে 400 সালটা আছে সেটা হলো চতুর্থ শতাব্দী। এবং 401 থেকে যে 500 সাল আছে সেটা হলো পঞ্চম শতাব্দী। এবং 501 থেকে যে 600 সাল আছে সেটাকে বলা হয় ষষ্ঠ শতাব্দী। এবং 601 থেকে 700 যে সাল আছে, অর্থাৎ এরা যে 100 বছর আছে, আমরা জানি 1 শতাব্দী সমান কিন্তু 100 বছর। 601 থেকে 700 এর মধ্যবর্তী যে বছরগুলো আছে সবগুলো বলা হয় সপ্তম শতাব্দী। সাতশো এক থেকে 800 যে সাল, অর্থাৎ 701 থেকে 800 সালের মধ্যবর্তী যতগুলো সাল আছে সবগুলোকে বলা হয় অষ্টম শতাব্দী। এখন হচ্ছে 801 থেকে 900, 801 থেকে 900 যে সাল, অর্থাৎ 801 থেকে 900 মধ্যবর্তী যতগুলো সাল আছে সবগুলোকে বলা হয় নবম শতাব্দী। এবং 901 থেকে 1000 এর মধ্যবর্তী যতগুলো সাল আছে সেগুলোকে বলা হয় দশম শতাব্দী। তাহলে আমরা প্রথম থেকে দশম শতাব্দীর ভিতরে অর্থাৎ কতগুলো সাল আছে সেগুলো আমরা বুঝতে পারি। আসলে আবার বলি, আমি 1 থেকে 100 সালের ভিতরে যতগুলো সাল আছে সেগুলো বলা হয় প্রথম শতাব্দী। অর্থাৎ এখন যদি বলি 97 তাহলে এটা প্রথম শতাব্দী হবে, 98 এটা প্রথম শতাব্দী হবে। 101 থেকে 200 সালের মধ্যবর্তী যে সালগুলো আছে এগুলো দ্বিতীয় শতাব্দী। 201 থেকে 300 এর ভিতরে যতগুলো সাল আছে সেগুলো বলা হয় তৃতীয় শতাব্দী। 301 থেকে 400 এর ভিতরে যতগুলো বছর আছে এগুলোকে বলা হয় চতুর্থ শতাব্দী। 401 থেকে 500 এর ভিতরে যতগুলো বছর আছে সেগুলোকে বলা হয় পঞ্চম শতাব্দী। 501 থেকে 600 এর ভিতরে যতগুলো সাল আছে সেগুলো বলা হয় ষষ্ঠ শতাব্দী। 601 থেকে 700 এর ভিতরে যতগুলো সাল আছে সেগুলোকে বলা হয় সপ্তম শতাব্দী। 701 থেকে 800 এর ভিতরে যতগুলো সাল আছে সেগুলোকে বলা হয় অষ্টম শতাব্দী। 801 থেকে 900 এর ভিতরে যতগুলো সাল আছে সেগুলোকে বলা হয় নবম শতাব্দী এবং 901 থেকে
1000-এর ভিতরে যতগুলো সাল আছে সেগুলো বলা হয় দশম শতাব্দী। এই 1001 থেকে 1100 বলা হয় একাদশ শতাব্দী। তাহলে আমরা জানলাম 1001 থেকে 1100 পর্যন্ত হচ্ছে একাদশ শতাব্দী। তাহলে 1101 থেকে 1200 এই যে মধ্যবর্তী সালগুলো এখানে এগুলোকে বলা হয় দ্বাদশ শতাব্দী। তাহলে 1101 থেকে 1200 এই মধ্যবর্তী সালগুলো আছে এগুলোকে বলা হয় দ্বাদশ শতাব্দী। 1201 থেকে 1300 এর মধ্যবর্তী সালগুলোকে বলা হয় ত্রয়োদশ শতাব্দী। ত্রয়োদশ শতাব্দী। 1301 থেকে 1400 এই মধ্যবর্তী সালগুলোকে বলা হয় চতুর্দশ শতাব্দী। এক 1401 থেকে 1500 এর মধ্যবর্তী যতগুলো সাল আছে বছর আছে সেগুলোকে বলা হয় পঞ্চদশ শতাব্দী। এক 1501 থেকে 1600 এর মধ্যবর্তী যতগুলো সাল আছে সেগুলোকে বলা হয় ষোড়শ শতাব্দী। এক 1601 থেকে 1700 এগুলো বলা হয় সপ্তদশ শতাব্দী। এক 1701 থেকে 1800 এর যতগুলো এর ভিতরে যতগুলো সাল আছে যতগুলো বছর আছে সেগুলো বলা হয় অষ্টাদশ শতাব্দী। 1801 থেকে 1900 এগুলোকে বলা হয় ঊনবিংশ শতাব্দী। এক 1901 থেকে 2000 এর মধ্যবর্তী যতগুলো বছর আছে এগুলোকে বলা হয় বিংশ শতাব্দী। থেকে 2100 এর মধ্যবর্তী যতগুলো সাল আছে এগুলোকে বলা হয় একবিংশ শতাব্দী। তাহলে 2001 থেকে 2100 যেহেতু আমাদের বর্তমান বছরটা হচ্ছে 2025 তাহলে এই যে এটা অন্তর্ভুক্ত হচ্ছে অর্থাৎ একবিংশ শতাব্দীর অন্তর্ভুক্ত হচ্ছে। সো আশা করি এক সাল থেকে আমাদের বর্তমানে 2025 সাল অর্থাৎ এই পর্যন্ত কোন সালটা কোন শতাব্দী এটা এখন প্রশ্নগুলি তোমরা বুঝতে পারবে। চলো আশা করি তোমরা এখন বুঝতে পারছো। চলো এখন আমরা পরীক্ষায় কিভাবে আসে সেই জিনিসটা আমরা এখন ধারণা নিই।
মনে করো 1759 সালটি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন থাকবে যে 1759 সালটি কোন শতাব্দী, এভাবে সংক্ষেপে প্রশ্ন উত্তরে থাকবে। এখন আমরা শিখছিলাম কি 1701 থেকে 1800 পর্যন্ত যে সালগুলো আছে সেগুলোকে বলা হয় অষ্টাদশ শতাব্দী। হলো অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দী। এখন আমার কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো, এর একটা টেকনিক দরকার যে আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা কোন সাল। এটা বোঝার নিয়ম হচ্ছে যে সালটা লেখা থাকবে এখানে যে সালটা লেখা থাকবে এনের পরে সালটা হবে, অর্থাৎ এনে কত আছে 1700 আছে, কত 1700, তাহলে 1700 পরের সালটা হবে, 1700 পরের সালটা হচ্ছে 18, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী। তোমরা বুঝতে পারছো? অর্থাৎ যে সালটা হবে আমাদের শতাব্দী হবে এর পরেরটা। এটা হচ্ছে একটা টেকনিক, এটা কোনো আসলে সূত্র না, এটা একটা টেকনিক। আমরা মনে করো এখানে লেখা আছে 1550, এই সালটা কোন শতাব্দী? 1550। যেহেতু এটা 1500, তাহলে 1500 পরে 1500 পরে হচ্ছে 16, তাহলে এটা 16 শতাব্দী। এটার নাম হবে 16 শতাব্দী। 16 শতাব্দী। এখন যদি পরীক্ষা আসে এরকম 1785, এটা কোন শতাব্দী? 17 পরে কোনটা? 17 পরে আছে 18, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দী। আশা করি বুঝতে পারছো। মনে করো 825 সাল আছে, 825 সাল, 825 সাল, তাহলে 8 এর পরে কত? 9, তাহলে এটা হবে নবম শতাব্দী। অর্থাৎ আমি কি বললাম, এটা যে প্রথম যে আছে 1500 না 1700 না 800 না 900 না 1200 লেখা আছে, প্রথম যেটা লেখা থাকবে প্রথম এর পরেরটাই হবে শতাব্দী। এটা হচ্ছে একটা টেকনিক। আমরা যেরকম 15 সংখ্যা আছে, 15 পরে হচ্ছে 16, এর 16 শতাব্দী। 1700 আছে, তাহলে 17 পরের শতাব্দী কোনটা? অষ্টাদশ শতাব্দী। আর 8 আছে, 8 এর পরে কত? 9, সুতরাং এটা হবে নবম শতাব্দী। আশা করি তোমরা পরীক্ষায় যদি আসে শতাব্দী সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা। আর আমরা জানি 1 শতাব্দী সমান 100 বছর। তখন 12 ঘন্টা সময়সূচি এবং 24 ঘন্টা সময়সূচির মধ্যে একটা যে পার্থক্য, এই পার্থক্যটা জানবো। অর্থাৎ 12 ঘন্টা সময়সূচিতে 24 ঘন্টা সময়সূচির রূপান্তরের প্রক্রিয়াটা জানবো। যে রাত 12টা থেকে দিনে 11:59 পর্যন্ত এই সময় শেষে এম থাকবে, এবং দিনের 12টা থেকে রাতের 11:59 পর্যন্ত থাকবে পিএম। কখন পিএম থাকে সময় শেষে, কখন এম থাকে, এই বিষয়টা আমাদের আপাতত ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এম পিএম সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। এখন আমরা দেখবো অর্থাৎ রাত 12টা এম আর 24 ঘন্টা হইতেছে 4টা শূন্য। রাত 12টা 1 এম 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করবে হচ্ছে 2টা শূন্য 01। রাত 12টা 59 এম 24 ঘন্টা সময়সূচিতে 2টা শূন্য 59 শুরু হবে। রাত 1টা এম 24 ঘন্টা সময়সূচিতে একটাই হবে। অর্থাৎ যদি কারো 24 ঘন্টা সময়সূচিতে ঘড়ির ব্যবস্থা থাকে তাহলে তার সিস্টেমটা হবে এরকম। আর যদি থাকে রাত 1টা 59 এম, তাহলে 24 ঘন্টা সময়সূচিতে হবে 1টা 59, আর কিছু না। 24 ঘন্টা সময়সূচিতে যদি 1টা 59 বাজে তাহলে আমরা বলবো এটা রাত 1টা 59। 2টা বাজে 2টা এম, তাহলে 24 ঘন্টা সময়সূচিতে 2টাই হবে। এভাবে যদি রাত অর্থাৎ হলো সকাল রাত
হ্যাঁ রাত লিখছি, রাত লিখে সমস্যা নাই। রাত 5টা যদি বাজে তাহলে 24 ঘন্টা সময়সূচিতে 5টাই বাজবে। সকাল 6টা বাজে তাহলে 24 ঘন্টা সময়সূচিতে অর্থাৎ 6টা AM, 24 ঘন্টা সময়সূচিতে 6টাই হবে। যদি দুপুর বলি না, সকালে যেহেতু দুপুরই হবে, দুপুর 11:59 AM থাকে, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে 11:59 হবে। তাহলে আমরা বুঝতেছি দুপুর 11:59 AM আছে, 24 ঘন্টার সময়সূচিতে করিতে 11:59 থাকবে নর্মালি। যে দুপুর 12টা বাজবে অর্থাৎ 12টা, তখন কিন্তু আর AM থাকবে না, তখন হয়ে যাবে PM। তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কত হবে? 24 ঘন্টার সময়সূচিতে 12টাই হবে, আর কিছু হবে না। 24 ঘন্টার সময়সূচিতে 12টাই, কিন্তু দুপুর 12 ঘন্টার সময়সূচিতে লাস্টে থাকবে PM। আর যদি থাকে বিকাল 3:59 এটা থাকবে PM। এখন হচ্ছে 12 ঘন্টার সময়সূচিতে কত হবে? আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 12 সাথে এই 3 ঘন্টা যোগ করবো। 12 সাথে 3 যোগ করলে কত হয়? 15। তাহলে 15টা 59, তাহলে হবে 15টা 59। যদি হয় সন্ধ্যা 6টা বাজে, সন্ধ্যা 6টা PM, তখন 24 ঘন্টার সময়সূচিতে এই 12 সাথে 6 যোগ করবো। 12 সাথে 6 যোগ করলে কত হয়? 18। তাহলে 18 সন্ধ্যা 6টা PM, কিন্তু এটা যদি 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করি তাহলে কি করবো? 12 ঘন্টার সাথে 6 ঘন্টা যোগ করলে কত হবে? 18 ঘন্টা। এই 18টা হবে, তাহলে 24 ঘন্টা কিন্তু 18টা। আবার যদি রাত 9টা বাজে, রাত 9টা PM হবে, তাহলে 24 ঘন্টার সময়সূচি কত হবে? 12 সাথে 9 যোগ হবে। 12 সাথে 9 যোগ করলে কত হয়? 21। 12 সাথে 9 যোগ করলে হবে 21, অর্থাৎ 21টা। এখন যদি আমি লিখি রাত 11:59 PM, সেই ক্ষেত্রে 24 ঘন্টার সময়সূচি কত হবে? 12 সাথে আমার 11 যোগ করবো। 12 সাথে 11 যোগ করলে হয় 23, তাহলে 23টা 59। 23টা 59। আশা করি বুঝতে পারছো? যে মিলের পর রাত 12টা সেই কি হয়ে যাবে? PM এর জায়গায় AM হয়ে যাবে। যেহেতু AM হয়ে যাবে সেহেতু এখানে হবে 4টা শূন্য। যেই রাত 12টা বাজবে সেই 24 ঘন্টার সময়সূচিতে হবে 4টা শূন্য। আশা করি এই যে সময়ের যে একটা সিস্টেম, অর্থাৎ 12 ঘন্টার সময়সূচিতে কয়টা বাজবে, এটার সাথে 24 ঘন্টার সময়সূচিতে কয়টা বাজবে, এই যে একটা স্ট্রাকচার, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি 12টা অর্থাৎ দিনের 12টার পরে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ হয়, তাহলে দিনে যদি বাজে 3টা, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে 12 ঘন্টার সাথে 3 ঘন্টা যোগ করবা, তাহলে 15টা। দিনের যদি বাজে দুপুর 1টা, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে 12 সাথে 1 যোগ করবো, যেহেতু 1টা বাজে 13টা বাজবে। আশা করি 12 ঘন্টার সময়সূচিতে এবং 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশের যে সিস্টেমটা সেটা তোমরা বুঝতে পারছো। আজকে তোমাদের জন্য ক্লাসটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানালাম এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইকস অ্যান্ড কমেন্টস। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।